আপনি কি নিয়মিত বদহজমে ভুগছেন? খাবার খেলেই পেটে গ্যাস হচ্ছে, পেট ফাঁপা হয়ে যাচ্ছে, ঠিকমতো খাচ্ছেন কিন্তু শরীর দুর্বল লাগছে। তাহলে সমস্যা আপনার খাবারে না, সমস্যা হতে পারে আপনার পেটে থাকা ডাইজেস্টিভ এনজাইমে। অর্থাৎ আপনার ডাইজেস্টিভ এনজাইম ঠিকমতো কাজ করছে না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে এনজাইম আসলে কি, আমাদের কোন অঙ্গ কোন এনজাইম তৈরি করে, আর এই এনজাইম কমে গেলে শরীরে কোন কোন লক্ষণ প্রকাশ পায়। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার এআরএম জামিল, ফাংশনাল অ্যান্ড ইন্টিগ্রেটেড মেডিসিন কনসালটেন্ট। তো আমরা আমাদের সেন্টারে রোগের মূল কারণকে ফাইন্ড আউট করে চিকিৎসা করে থাকি। কারণ যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার রোগের মূল কারণ বা রুট কজকে ফাইন্ড আউট করতে না পারছেন, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার রোগ থেকে পরিপূর্ণ মুক্তি পাবেন না। চলুন আজকে আমরা পুরো হজম প্রক্রিয়াটাকে সহজভাবে বুঝে নিই। তো ডাইজেস্টিভ এনজাইমের পুরো ছবিটা বুঝতে হলে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে হজমের জন্য আমাদের পাঁচটি অংশ, মানে আমাদের শরীরের পাঁচটি অংশ একসাথে কাজ করে হজম প্রক্রিয়াতে। তো প্রথম অংশটা হচ্ছে পাকস্থলী, তারপর হচ্ছে অগ্নাশয়, তারপর পিত্তথলি, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র। এই অঙ্গগুলো আমাদের হজম প্রক্রিয়াতে মানে সরাসরি ভূমিকা রাখে। তো একটা যদি ঠিকমতো কাজ না করে তাহলে সেটার প্রভাব অন্যটার উপর পড়ে। তো প্রথমে আমরা দেখবো যে হজম প্রক্রিয়ায় পাকস্থলী এবং এনজাইমের কি ভূমিকা আছে। তো পাকস্থলী মূলত দুইটা জিনিস তৈরি করে। একটা হচ্ছে আমাদের পেপসিন, যেটা একটি ইনঅ্যাক্টিভ এনজাইম, যেটা পেপসিনোজেনে কনভার্ট হয় এবং এটা পরবর্তীতে প্রোটিন ভাঙতে সাহায্য করে। এবং আরেকটা জিনিস তৈরি করে সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। পেপসিন তখনই কাজ করবে যখন আপনার শরীরে বা আপনার পাকস্থলী পর্যাপ্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করবে। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড আপনার পেপসিনকে অ্যাক্টিভেট করবে এবং আপনার হজম প্রক্রিয়া চালু থাকবে। এখন হচ্ছে আপনার অ্যাসিড কমে গেলে কি হয়? তো অ্যাসিড কমে গেলে পেপসিন ঠিকমতো অ্যাক্টিভেট হয় না, আপনার প্রোটিন ঠিকমতো ভাঙে না, আপনার খাবার ঠিকমতো হজম হয় না। তো সবচেয়ে প্রথম যে লক্ষণগুলো আপনি দেখবেন এটার, সেটা হচ্ছে আপনার বদহজম শুরু হবে। আপনার যাই খাচ্ছেন গ্যাস হয়ে যাচ্ছে, পেটে বুটবাট করছে, অস্বস্তি লাগছে। তো এই দুটো হচ্ছে আপনার এনজাইম কমে যাওয়ার প্রাথমিক সংকেত। এবার যেটা বলবো সেটা হচ্ছে আপনার পেটে যদি অ্যাসিড ঠিকমতো না তৈরি হয়, বা আপনার যদি কোনো দীর্ঘদিন গ্যাসের ওষুধ খাওয়ার কারণে বা স্ট্রেসে থাকার কারণে বা আপনার খাদ্যাভ্যাসের কারণে যদি আপনার অ্যাসিড কমে যায়, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনার প্রোটিন জাতীয় খাবার, মাছ মাংস, এগুলো হজম না হয়ে পরবর্তী অংশ অর্থাৎ ক্ষুদ্রান্তের দিকে চলে যাবে, ডিউডেনামে চলে যাবে, জেজুনাম আইলেমে চলে যাবে। এবং পিত্ত থলি যেটা ঠিকমতো এটা বাইল ঠিকমতো রিলিজ করবে না, পিত্ত রিলিজ করবে না, ফ্যাট ঠিকমতো ভাঙবে না, এবং আপনার শরীর খাবার থেকে যে পর্যাপ্ত ভিটামিন, যেটা ভিটামিন এ, ডি, ই, কে, সেগুলো সংগ্রহ মানে ভেঙে শরীর সেটা নিতে পারবে না। তো ফলাফল যেটা হবে সেটা হচ্ছে আপনার পেট ফাঁপার সমস্যা থাকবে, আপনার কোষ্ঠকাঠিন্য হবে, আপনার শরীর দুর্বল লাগবে, ওজন কমে যাবে এবং আপনার মাংসপেশি ক্ষয়ে যাবে বা মাংসপেশি দুর্বল হয়ে যাবে। তো এর জন্য আসলে সমাধান কি? তো সমাধান হিসেবে অনেকেই শুধু পেপসিন গ্রহণ করেন। তো আসলে এই জায়গাটা ভুল হয়। কিন্তু যদি আপনার এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা না বাড়ে, অর্থাৎ আপনি হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি না বাড়াতে পারেন বা হাইড্রোক্লোরিক অ্যাসিড কোনো খাবারের মাধ্যমে যদি বাড়াতে না পারেন, তাহলে কিন্তু পেপসিন কোনো কাজেই আসবে না। তাহলে এই অবস্থায় আমি যেটা সহজ সমাধান দিই সেটা হচ্ছে আপনার অ্যাপেল ভিনেগার হতে পারে, বিটাইন HCl হতে পারে, বা তিতা জাতীয় খাবার, সেগুলো আপনার অ্যাসিড তৈরি করতে সাহায্য করে। তখন আপনার পেপসিন বা পেপসিন জাতীয় সাপ্লিমেন্ট আপনার কাজ করবে। এবার আমি আসি অগ্নাশয় বা প্যানক্রিয়াসের ভূমিকা নিয়ে। হজমের 90% এনজাইম আসে অগ্নাশয় বা প্যানক্রিয়াস থেকে। তো এনজাইম যখন প্যানক্রিয়াস কম তৈরি করে সেটাকে বলা হয় প্যানক্রিয়াটিক এনজাইম ইনসাফিসিয়েন্সি। তো এই প্যানক্রিয়াটিক এনজাইম ইনসাফিসিয়েন্সি যখন হয়, অর্থাৎ যখন পর্যাপ্ত এনজাইম প্যানক্রিয়াস তৈরি করে না, তখন যে লক্ষণগুলো আমাদের শরীরে দেখা দেয় সেটা হচ্ছে আপনার পেট ফাঁপা থাকে, পেট ব্যথা করে, তৈলাক্ত পায়খানা হয় এবং খুব দুর্গন্ধযুক্ত পায়খানা হয়। পায়খানার পরে কোমরের পানিতে পায়খানা ভাসতে থাকে, পায়খানার রং হালকা বা ধূসর বর্ণের হয়ে যায়, অনেক সময় কাদা কাদা হয়ে যায়। তো এটাকে বলা হয় স্টিয়াটোরিয়া। তো এই জাতীয় সমস্যা মানে আপনার বোঝা যাবে যে আপনার অগ্নাশয় ঠিকমতো বা প্যানক্রিয়াস ঠিকমতো এনজাইম রিলিজ করতে পারছে না। তো এখন কোশ্চেন হতে পারে যে আপনার অগ্নাশয় কেন দুর্বল হয়? তো অগ্নাশয় সবচেয়ে দুর্বল হওয়ার কমন যে কারণ সেটা হচ্ছে আপনার পিত্তথলিতে পাথর বা স্লাস যদি হয়, আপনার যদি লো ফ্যাট ডায়েটে আপনি অভ্যস্ত থাকেন, অর্থাৎ আপনি চর্বি খুবই কম খাচ্ছেন, ভালো চর্বি খাচ্ছেন না, বেশি কার্বোহাইড্রেট যদি খাবার খাচ্ছেন, মানে বেশি কার্বোহাইড্রেট বা রিফাইন্ড কার্বোহাইড্রেট যুক্ত খাবার খাচ্ছেন, আপনার শরীরে অত্যাধিক ইনসুলিন আছে, আপনি অনেক সময় মহিলারা জন্ম নিয়ন্ত্রণে পিল খায়, তাদের ক্ষেত্রেও সমস্যা হয়, বা যারা দীর্ঘদিন স্টেরয়েড জাতীয় ওষুধ নিচ্ছেন তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো হয়। তো এতে যেটা হয় এটা হচ্ছে পিত্তনালীর ব্লক হয়ে যায়। সেই পিত্ত নালীতে ব্লক হয়, প্যানক্রিয়াসের মধ্যে যে প্যানক্রিয়াটিক নালীটা আছে, এক্সোক্রাইন অংশটা, সেখানে সমস্যা হয়, সেখানে ব্লক তৈরি হয়, পিত্ত ঠিকমতো প্যানক্রিয়াটিক এনজাইম ঠিকমতো বেরিয়ে আসতে পারে না এবং এটা ফলশ্রুতিতে প্যানক্রিয়াসের উপরে চাপ তৈরি হয়। তো এর জন্য আমরা যে সমাধানটা বলি বা আমরা আমাদের রোগীদের যেটা সমাধান দিই সেটা হচ্ছে আমার অনেক সময় প্রয়োজনে প্যানক্রিয়াটিক এনজাইম দিতে হয়। এছাড়া আমাদের বিটেন HCl, অক্সবাইল, এই জাতীয় সাপ্লিমেন্ট দিলে তারা খুব দ্রুত রেজাল্ট পান। তো এই তিনটা মিলে একসাথে কাজ করে এবং হজম প্রক্রিয়া খুব ত্বরান্বিত হয়। তো এখন আমরা জানবো হজমের ক্ষেত্রে পিত্তথলি বা গলব্লাডার কেন গুরুত্বপূর্ণ।
তো পিত্তথলি সরাসরি এনজাইম তৈরি করে না, কিন্তু ফ্যাট ভাঙার জন্য সবচেয়ে দরকারি যে বাইল বা পিত্ত, সেটা এখান থেকেই আসে। প্রাথমিকভাবে বাইল বা পিত্ত হচ্ছে লিভার তৈরি করে এবং এটা গল ব্লাডারে জমা থাকে। এবং বাইল বা পিত্ত যদি কমে যায় তাহলে যে লক্ষণগুলো আমাদের শরীরে আসবে সেটা হচ্ছে আমাদের প্রচুর ঢেকুর উঠবে, পেট ভার হয়ে থাকবে, ডান পাশে পাঁজরের নিচে আমার এখানে ব্যথা ব্যথা লাগবে, এই জায়গাটা ব্যথা লাগবে, অথবা ডান কাঁধে ব্যথা লাগবে। তো এই জায়গাগুলো ভার হয়ে থাকবে বা ব্যথা অনুভূতি হবে। এবং ভিটামিন এ, ডি, ই, কে এগুলো শরীরে গ্রহণ করতে আমাদের পর্যাপ্ত বাইল বা পিত্তের প্রয়োজন হয়। সুতরাং সার্বিকভাবে মানে ভিটামিন এ, ডি, ই, কে এর ঘাটতি আমরা কিন্তু আমাদের শরীরে পরিলক্ষিত হবে। এখন আমরা জানবো খাবার যদি সঠিকভাবে হজম না হয় তাহলে ক্ষুদ্রান্তে একটা সমস্যা তৈরি হয়, যেটাকে বলা হয় সিবু। সেটা কেন তৈরি হয়, তো এটা জানা উচিত। যদি আমাদের পাকস্থলী অ্যাসিড বা বাইল কম থাকে তাহলে আমাদের পেটের খাবারের মাধ্যমে যে ব্যাকটেরিয়াগুলো শরীরে ঢুকে, খারাপ ব্যাকটেরিয়া ঢুকে, সেগুলো কিন্তু মারা যায় না, এবং সেটা কিন্তু তখন না মারা যেয়ে এটা ক্ষুদ্রান্তে বা পরের অংশে চলে আসে। তো সেটা তাদের সংখ্যা বৃদ্ধি করে। তো ইউজুয়ালি আমাদের স্মল ইন্টেস্টাইনের ব্যাকটেরিয়া থাকবে না বা খুবই সামান্য থাকতে পারে। তো এটা যখন অতিরিক্ত গ্রোথ করে ফেলে, যদি আমার অ্যাসিড কম থাকার কারণে, মূল সমস্যা হয় কিন্তু আমার স্টমাকের অ্যাসিড যদি কমে যায় তখন কিন্তু এই ব্যাকটেরিয়াগুলো পেটে যে ওই ক্ষুদ্রান্তের বিভিন্ন অংশ আছে, ডিউডিনাম, জেজুনামাইলাম, এখানে যে তার সংখ্যা বৃদ্ধি করে। এটাকে বলা হয় সিবু, বা আমরা বলতে পারি স্মল ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ। তো সিবু হলে যেটা হয়, পেটে প্রচণ্ড গ্যাস হয়, মানে পেট ব্যথা করে, খাবার খেলেই সমস্যা হয়, সালাদ বা ফাইবার জাতীয় খাবার বা ভুসি জাতীয় খাবার বা আঁশ জাতীয় খাবার এগুলো খেলে এই গ্যাস আরও বেড়ে যায়, পেটের ব্যথা বেড়ে যায়, ইভেন প্রোবায়োটিক খেলেও সমস্যা আরও বেড়ে যায়। তো এই জাতীয় সমস্যা হচ্ছে সিবুর একটা কমন সিমটম। তো সিবু ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের কি করা উচিত? তো সিবুর ক্ষেত্রে অবশ্যই আমাদের হজম প্রক্রিয়া ভালো করতে হবে, যে ক্ষেত্রে আমরা বিটাইন HCl সাপ্লিমেন্ট খুবই গুরুত্বপূর্ণ, অক্সবাইল সাপ্লিমেন্ট খুব ইম্পর্টেন্ট। এছাড়া ফাইবার আমাদের কম খেতে হবে, কারণ ফাইবার খেলে খারাপ ব্যাকটেরিয়াগুলো প্রচুর খাবার পেয়ে যাবে, তখন কিন্তু সংখ্যা বৃদ্ধি করে সিবুর সিমটম আরও বাড়িয়ে দিবে। তো এই সময় আমরা বলি 2 থেকে 3 সপ্তাহ অনেক সময় কার্নিভোর ডায়েট, অর্থাৎ প্রাণীজ প্রোটিন থেকে প্রাণীজ স্যুপ বা আমাদের বিভিন্ন মিট, মাছ, এগুলো আমরা গ্রহণ করতে পারি। এই সময় হেল্প করে কিছুদিনের জন্য। এছাড়া ইন্টারমিডিয়েট ফাস্টিং আমাদের এই সময় হেল্প করে। তো এছাড়া প্রাকৃতিক কিছু অ্যান্টিবায়োটিক যেমন গার্লিক, অরিগানো অয়েল, হ্যাঁ, গ্রেপস, ফ্রুট সিড এক্সট্র্যাক্ট, এই জাতীয় বিষয় মানে সাপ্লিমেন্ট আমাদের এক্ষেত্রে খারাপ ব্যাকটেরিয়াগুলোকে কমাতে সাহায্য করে। তো এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে বৃহদান্ত্র বা লার্জ ইন্টেস্টাইন কিভাবে হজম প্রক্রিয়া আমাদের সাহায্য করে। তো এখানে এনজাইম তৈরি হয় না, কিন্তু এখানে কিছু ব্যাকটেরিয়া আছে যারা এনজাইম তৈরি করতে সাহায্য করে। এই বৃহদান্ত্রের যে ব্যাকটেরিয়ার উপস্থিতি, হ্যাঁ, এটা উপস্থিতিতে আমাদের যে ফাইবারগুলো, আমরা খাবারের মাধ্যমে যে ফাইবার থাকে সেটা হজম হয়, এবং খাবারের যে অবশিষ্ট অংশ থাকে সেটা পূর্ণাঙ্গভাবে প্রসেস হয়। তো যদি মাইক্রোবায়োম বা ভালো ব্যাকটেরিয়া এখানে দুর্বল হয় তাহলে কি হয়? তাহলে আমাদের এখানে বৃহদান্ত্রের দুর্বলতা চলে আসে এবং আমাদের ডায়রিয়া হতে পারে বা কোষ্ঠকাঠিন্য হতে পারে, দুর্গন্ধযুক্ত পায়খানা হতে পারে, এই জাতীয় সমস্যা হয়। তো এটা সমাধান হচ্ছে যে আমরা খুব ভালো অ্যামাউন্টে সবজি এখানে এই জাতীয় সমস্যা, বৃহদান্তের সমস্যা হলে আমরা গ্রহণ করব। এছাড়া প্রোবায়োটিক খাবার এখানে হেল্প করবে, ফার্মেন্টেড ফুড এখানে আমরা হেল্প করবে, কিন্তু প্রোভাইডেড আমাদের সিবো জাতীয় সমস্যা যেন না থাকে। এটাকে আলাদা করে নিয়ে বৃহদান্তের জন্য আমরা ফাইবার খেতে পারি। তো সর্বশেষ যে কথাটা বলবো সেটা হচ্ছে হজমের সমস্যার মূল সমাধান ডেফিনেটলি কোনো ওষুধ না বা দীর্ঘমেয়াদী কোনো অ্যান্টিবায়োটিক না। আপনার হজম প্রক্রিয়ার জন্য আমাদের খাবার ঠিকমতো হজম করার জন্য যেই বিষয়টা লাগে, যেমন এনজাইম, ঠিকমতো খাবার গ্রহণ করা, স্ট্রেস ফ্রি লাইফ লিড করা, প্রসেস খাবার না খাওয়া, ভালো অয়েল খাওয়া, ভালো সঠিক ঘুম, এক্সারসাইজ, লাইফস্টাইল চেঞ্জ, এগুলো যদি আমি ঠিক রাখতে পারি, পেটের অ্যাসিড যদি ভালো রাখতে পারি, খাবার যদি ভালো চিবিয়ে খেতে পারি, এই বিষয়গুলো আমরা যদি মেনটেন করা যায় তাহলে কিন্তু আমাদের হজম প্রক্রিয়াটা ঠিক হয়ে আসবে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। আর ভিডিও শেষ করার আগে সবাইকে রিকোয়েস্ট যে আমাদের ভিডিওগুলো জনস্বার্থে করা। সুতরাং আপনার বন্ধু-বান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজনের মাঝে যত বেশি এই ভিডিওগুলো শেয়ার করবেন তত বেশি তারা উপকৃত হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।